হ্যালো এভরিওয়ান। হোয়াইট হাউসে গোলাগুলির ঘটনা ঘটেছে ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভেন্সের মতো প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের উপস্থিত থাকা অবস্থায়, এবং যেখানে ক্লিয়ারলি বলা হচ্ছে যে এটা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটা আলটিমেট প্ল্যান করা হয়েছিল, যেটা এই মুহূর্ত পর্যন্ত ভেস্তে গেছে। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প একটা করসপন্ডেন্ট মিটিংয়ের আয়োজন করেছিলেন, যেখানে তাদের একটা নৈশভোজ হচ্ছিল। যে নৈশভোজে আলটিমেটলি একজন আততায়ী হঠাৎ করে এসে গোলাগুলির ঘটনা শুরু করে দেন, এবং এখান থেকে মূলত সেখানের সিকিউরিটি সার্ভিস আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভেন্সকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। বাট যে এরর এখানে তৈরি হয়েছে সেটা এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় প্রেসিডেন্সিয়াল এরর বলা যায়। আমেরিকান ইতিহাসে যত প্রেসিডেন্ট এসেছে তাদের নিরাপত্তা ব্যবস্থায় এত বড় এরর এর আগে খুব এভাবে সরাসরি দেখা যায়নি। একমাত্র জন এফ কেনেডির হত্যার পরে যে নিরাপত্তা ব্যবস্থা তারা গ্রহণ করেছে সেটাতে কখনো এই ধরনের এরর দেখা যায়নি। কি এখন এই ধরনের হত্যার ঘটনা বা এই ধরনের অ্যাসাসিনেশন অ্যাটেম্পট আলটিমেটলি কয়েকটা জিনিস উগরে দিচ্ছে, যার প্রথমটা হতে পারে স্টেজড অ্যাটাক, দ্বিতীয়টা হতে পারে সরাসরি হত্যার প্ল্যান, তৃতীয়টা হতে পারে যে অন্য কারো পারপাস সার্ভ করার জন্য একটা অ্যাসাসিনেশন স্টেজড করা হয়েছে, যেটা আলটিমেটলি প্ল্যান ছিল এবং বেঁচতে যাওয়ার সব কিছু আয়োজন আগে থেকেই করা ছিল। কিভাবে? আমেরিকান প্রেসিডেন্ট এবং আমেরিকান ভাইস প্রেসিডেন্ট যেখানে উপস্থিত থাকবেন সেখানে অন্তত 6-7টা লেয়ারের বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং সেখানে যে অতিথিরা যাবেন, যারা সেখানে অ্যাটেন্ড করবেন, তাদের আলটিমেটলি এতটুকুই নিরাপত্তার ভেতর দিয়ে যেতে হয়, একটা মোবাইল ফোন পর্যন্ত সেখানে অনেক সময় নেওয়া সম্ভব হয় না। সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় একজন আততায়ী সরাসরি গান নিয়ে ঢুকে গেল এবং এলাপাথারে গুলি শুরু করে দিল, এবং আমেরিকান নিরাপত্তা ব্যবস্থা সেটা ট্রেস পর্যন্ত করতে পারেনি, সিআইএ কোনোভাবেই সেটা আগে থেকে আন্দাজ করতে পারেনি, এবং ডোনাল্ড ট্রাম্প যেখানে উপস্থিত ছিলেন সেই হলের ভেতরে সরাসরি গোলাগুলির ঘটনা ঘটেছে। এটা আমেরিকান নিরাপত্তা ব্যবস্থার দিকে সরাসরি আঙ্গুল তোলা হচ্ছে যে আসলে আমেরিকান নিরাপত্তা ব্যবস্থা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে নিরাপত্তা দিতে প্রস্তুত কিনা, নাম্বার 1। নাম্বার 2, যে আমেরিকা এই মুহূর্তে যে ক্রাইসিস পার করে যাচ্ছে ইরান ওয়ার এবং ভেনেজুয়েলা এবং গ্রিনল্যান্ড ইস্যুকে কেন্দ্র করে, সেটার জন্য আমেরিকার শত্রু এই মুহূর্তে আমেরিকার মাটিতেও অনেক বেশি। সো আলটিমেটলি আমেরিকান শত্রুরা মূলত আমেরিকার ভেতরে এমন একটা চাউস তৈরি করার প্ল্যান করতে পারে, যেটা মূলত আমেরিকান নিরাপত্তা ব্যবস্থাকে বন্ডুল করে দেবে এবং একটা পাবলিক চাউস তৈরি হবে, যেখান থেকে আলটিমেটলি পুরো স্টেট কন্ট্রোলের বাইরে চলে যাবে, এমন কিছু করতেও পারে। তৃতীয়ত, যেটা মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা এই ওয়ারকে কেন্দ্র করে, স্পেসিফিক্যালি ইরান ওয়ারকে কেন্দ্র করে আমেরিকা এবং ইসরায়েলের সম্পর্ক সবচেয়ে তলানিতে গিয়ে ঠেকেছে, এবং আমেরিকা মূলত এই ওয়ার থেকে যে কোনো মূল্যে পুল আউট করার চেষ্টা করে যাচ্ছে, আর ইসরায়েল চাচ্ছে আমেরিকাকে এই ওয়ারে টিকিয়ে রাখার জন্য। সো ইসরায়েল তার নেস্টি প্ল্যান বাস্তবায়ন করার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে, সেটা 1960-র দিকে যখন জন এফ কেনেডি সরাসরি ইসরায়েলি নিউক্লিয়ার প্ল্যানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন তার কপালে কী ঘটেছিল আমরা ক্লিয়ারলি ইতিহাস থেকে জানি। এবং ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ইসরায়েলি ইন্টারেস্টের বাইরে গিয়ে সরাসরি এই ওয়ারকে শেষ করার চেষ্টা করে যাচ্ছেন, যেটা ইসরায়েলি ইন্টারেস্টের বাইরে। সো পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন অ্যানালাইসিস ঠিক এটাকে এইভাবে ব্যাখ্যা করে যাচ্ছেন যে ইসরায়েল তার নেস্টি প্ল্যানের লাস্ট পার্টে মূলত অ্যাসাসিনেশন অ্যাটেম্পট এখানে এক্সিকিউট করার চেষ্টা করে যাচ্ছেন। চতুর্থত, যেটা হতে পারে যে এই যে বিশাল একটা গ্যারাকলে আমেরিকা আটকে গেছে, সেখান থেকে বের হওয়া, এবং ডোনাল্ড ট্রাম্পের যে আলটিমেট ইমেজ ছিল সেটা এতটাই তলানিতে গেছে, যেখানে 94% আমেরিকান এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে একটা বোঝা হিসেবে মনে করে, আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে তাকে সবচেয়ে তলানিতে দেখে। তার অ্যাপ্রুভাল রেটিং -17% চলে গেছে, এবং তার অ্যাডমিনিস্ট্রেশনকে আমেরিকানরা তো বিশ্বাস করেনি, পৃথিবীর কোনো দেশ বিশ্বাস করে না। ইউরোপ, এশিয়া থেকে শুরু করে পৃথিবীর সব প্রান্তে আমেরিকার সাথে সম্পর্ক এই মুহূর্তে সবচেয়ে তলানিতে গেছে। সো ডোনাল্ড ট্রাম্পের একটা ইমেজ ক্রাইসিসকে পুনরুদ্ধার করার চেষ্টা করা খুবই জরুরি, এবং সেটা সিআইএ স্টেজড হতে পারে, এটা ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল সার্কেল থেকে হতে পারে, সেটা অনেকভাবেই হতে পারে, এবং সেটা করার হয়তো চেষ্টা করে গেছে। এবং এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পট থেকে ডোনাল্ড ট্রাম্পের যে হারানো ইমেজ আছে সেটা আমেরিকানদের মধ্যে পুনরুদ্ধার করার একটা অ্যাটেম্পট হয়তো বা এখানে কার্যকর করার চেষ্টা করা হতে পারে, ঠিক এইভাবে অনেকে বিশ্লেষণ করে গিয়েছেন। কিন্তু এর মধ্যেও কথা রয়েছে যে আমেরিকান যে সিক্রেট সার্ভিস রয়েছে, আমেরিকান যে সেন্ট্রাল ইন্টেলিজেন্স রয়েছে এবং ফেডারেল ব্যুরো রয়েছে, তারা সবাই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এবং যে কোনো এই ধরনের কোনো ইন্ডিকেশন পেলে সেটাকে সত্যি আলটিমেটলি থামানোর কথা, কিন্তু তারা শুধু যদি না থামায় তাহলে তারাও এন্টায়ারলি স্টেটের এগেনস্টে কাজ করে গেছে, ঠিক এরকমভাবে দেখা হচ্ছে। সো এখানে কয়েকটা জিনিস একসাথে ইকুয়েটেড হয়েছে, একই সাথে মূলত
ইরানের সাথে এটা রিলেশন আছে কিনা সেটা ডোনাল্ড ট্রাম্পকেই প্রশ্ন করা হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরাসরি উত্তর দিয়েছেন যে ইরানের সাথে এটার কোনো লিঙ্ক নেই, ইরানিয়ানরা এই ধরনের কোনো কিছু সেখানে গিয়ে করেনি। সো ডোনাল্ড ট্রাম্পের স্টেটমেন্ট অনুযায়ী ইরানিয়ানরা এমন কিছু করেনি বা ইরানের কোনো লিঙ্কড এই অ্যাসাসিনেশন ট্রাম্পের সাথে নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কথা 5 মিনিট আগেরটার পরেরটার মধ্যে কোনো মিল থাকে না। সো এখানে নিশ্চিত হওয়ার কোনো জায়গা নেই। তবে সবচেয়ে লাস্ট পার্ট যেটা, যে অ্যাসাসিনেশন অ্যাটেম্প করেছেন কল এলেন, তিনি মূলত আলটিমেটলি হচ্ছে লাস্ট তার যে প্রোফাইল পিকচার থেকে শুরু করে এন্টার সোশ্যাল মিডিয়াকে অলরেডি ফিল্টার করা হয়ে গেছে এবং বেশ কিছু সোশ্যাল মিডিয়া রিমুভ করা হয়ে গেছে। কিন্তু রিমুভ করার আগ পর্যন্ত পাবলিক যেটা খুঁজে পেয়েছে যে সে ইসরায়েলি আইডিএফের সিরিয়াস একজন ভক্ত ছিল এবং তার প্রোফাইলে তার আইডিএফের টি শার্ট পরা ছবি এবং আইডিএফের পক্ষে বিভিন্ন ধরনের প্রচারণার স্টেটাস তারা খুঁজে পেয়েছেন। এবং আমি আমার স্টোরিতে একটা শেয়ার করেছি, আপনারা সেটাও দেখে আসতে পারেন। সেখানে সে কী বলেছিল, কীভাবে লিখেছিল, এখানে এভরিথিং ওখানে দেওয়া আছে। সো আলটিমেটলি এখানে মাল্টিফ্যাক্টর ইকুয়েশন এখানে দাঁড়িয়ে গেছে যে ডোনাল্ড ট্রাম্পের অ্যাসাসিনেশন ট্রাম্পের পেছনের আসলে কারণ কী হতে পারে। বাট আমি আরেকটা ইকুয়েশন খুঁজে পেয়েছি যেটা আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পের অ্যাসাসিনেশন ট্রাম্পের পেছনে স্টেজড অনেকগুলো কারণ থাকতে পারে। কীভাবে? আব্বাস আরাকচি গত পরশুদিন যখন ইসলামাবাদের দিকে রওনা দেন, তখন ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি একটা টুইট করেছিলেন, যেখানে টুইটে তিনি লিখেছেন যে তার মানে এনবয় পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, যেখানে আলটিমেট একটা পিস ডিলের মানে নেগোসিয়েশন করার জন্য একটা কথাবার্তা হবে। আব্বাস আরাকচি যখন ইসলামাবাদের দিকে যান, ঠিক কয়েক ঘন্টা পরে আব্বাস আরাকচি যখন ইসলামাবাদে গিয়ে তার ডিপ্লোম্যাটিক মিটিং শেষ করে তার একটা লিস্ট তিনি পাকিস্তানি নেগোসিয়েশন টিমকে ধরিয়ে দিলেন যে এই সব পার্টে তারা কোনো নেগোসিয়েশন করবেন না, ওই সব পার্টে নেগোসিয়েশন কিছু হতে পারে। তখন সেই লিস্ট সেখানে দিয়ে তিনি মূলত তার ডিপ্লোম্যাটিক মিশন বা ডিপ্লোম্যাটিক কোঅপারেশন যেটা পাকিস্তান অথরিটির সাথে করার কথা সেটা করে তিনি ওমানে চলে গেছেন। তখনই ডোনাল্ড ট্রাম্প আরেকটা টুইট করেছেন, যেখানে সেই টুইটে লিখেছে যে 18 ঘন্টা জার্নি করে সেখানে যাওয়ার কোনো মানে হয় না, যেখানে নেগোসিয়েশন কারা করবে, ইরানের সুপ্রিম লিডার এই মুহূর্তে কারা আছে কোনো কিছু নিশ্চিত নেই। সো সে তার এনবয়কে ফেরত নিয়েছে। মানে হচ্ছে মধ্যখানে যেটা হয়েছে, আব্বাস আরাকচি ইরানিয়ান অথরিটি তারা মূলত আমেরিকাকে গুণই করেনি, আমেরিকা এখানে আসবে, আমেরিকান একটা ফোর্স আসবে, এনবয় আসবে, সেটাকে তারা গুনাই ধরেনি, তারা সরাসরি নিজেদের ডিমান্ডটা প্লেস করে চলে গেছে, আমেরিকাকে গুনাই ধরেনি। সো আমেরিকার একটা ইমেজ হ্যাম্পার হয়েছে, সেটাকে এখানে উদ্ধার করা খুব জরুরি, নাম্বার 1। নাম্বার 2, ইরানের বিপক্ষে যে ব্লকেট তারা দিয়েছে অ্যারাবিয়ান সি এবং ওমান সির দিক থেকে, সেখানে ব্লকেট থাকা অবস্থায় ইরানের কোনো শিপকে তারা আসলে আটকাতে পারছে না। এর রিজন হচ্ছে ইরানিয়ান কোস্টাল লাইন মানে ন্যাশনাল যে কোস্টাল লাইন রয়েছে সেটার ভেতরে আমেরিকান সোলজাররা এখনও ঢুকতে পারে না। একইভাবে ইরানের কোস্টাল লাইন যেখানে শেষ হয়েছে সেখান থেকে পাকিস্তানি কোস্টাল লাইন শুরু হয়ে গেছে, ন্যাশনাল কোস্টাল লাইন। সেই কোস্টাল লাইন ধরে মূলত বাল্ক ট্যাঙ্কারগুলো বা শিপগুলো মূলত যাতায়াত করে যাচ্ছে তাদের ট্রান্সপন্ডার অফ করে। সো আমেরিকা এখানে কমপ্লিটলি ব্লাইন্ডফোল্ডেড আছে যে কোন শিপ আসছে কোন শিপ যাচ্ছে, তারা সেটা ট্র্যাক করেও ঠিকভাবে ধরে নিতে পারছে না। আলটিমেটলি তাদের ব্লকেট এখানে ইরানের বিপক্ষে অকার্যকর হয়ে আছে, কিন্তু এন্টার ওয়ার্ল্ডের বিপক্ষে হয়ে গেছে। মানে এন্টার ওয়ার্ল্ড সত্যি যাতায়াত করতে পারছে না, কিন্তু ইরানিয়ানরা তাদের কার্যক্রম ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছে। সো এখানে যে ইমেজ পুনরুদ্ধার হয়েছে, ইমেজ ক্ষুণ্ণ হয়েছে, সেটাকে পুনরুদ্ধার করা জরুরি। তৃতীয়ত, গত পরশুদিন সিএনবিসি মূলত একটা এনবিসি এবং সিএনবিসি মূলত একটা বিশাল আর্টিকেল পাবলিশ করেছে, যেখানে তারা এটা দেখিয়েছে যে সেই 28 ফেব্রুয়ারি থেকে যে অ্যাটাক আমেরিকা করেছিল তার বিপরীতে ইরান যে অ্যাটাক করেছে সেটার লেভেলটা ছিল ভয়ঙ্কর, ভাষাতীত, এবং যা বলা হয়েছে তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষতি আমেরিকান হয়েছে। কিভাবে আমেরিকার ক্ষতি হয়েছে? আমেরিকার টোটাল 11টা মিলিটারি ইনস্টলমেন্টের এতটাই ধ্বংসযজ্ঞ চালিয়েছে যে এগুলোকে যদি রিবিল করতে চায় প্রত্যেকটাতে $1 বিলিয়ন করে বেশি খরচ হবে আমেরিকানতে। দেন সেখানে যত ধরনের ইনস্টলেশন ছিল এবং যত ধরনের ইকুইপমেন্ট ছিল তার কোনো কিছু ইরান কোনো কিছুই রাখেনি এবং সব কিছু মিশিয়ে দিয়েছে লিটারালি। এবং যতটুকু আমেরিকান মানুষকে ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন বুঝিয়েছে ক্ষতির পরিমাণ তার থেকে অন্তত 10-fold বেশি, এবং সেটাকে হাইড করা হয়েছে। দেন সেই লিস্টে আরেকটা জায়গায় ইন্ডিকেট করা হয়েছে যে এই ওয়ার চলাকালীন সময়ে প্রথম দিকে যখন রেডার এবং ইরানিয়ান ড্রোনের আঘাতে এন্টায়ার ইসরায়েলি এবং ইউএসএর মিসাইল ডিফেন্স শ্যাটার্ড হয়ে গেছে, কমপ্লিটলি মিসাইল ডিফেন্স কোনোভাবে কাজ করছিল না, সেই সময় ইরানের F-5 মূলত কুয়েতে এসে হামলা চালিয়ে আবার চলে গেছে। মানে F-5 জাস্ট আপনি আন্দাজ করেন, F-5 মূলত হচ্ছে সেই 1959-এ তৈরি করা একটা সেকেন্ড জেনারেশন ফাইটার জেট, যে সেকেন্ড জেনারেশন ফাইটার জেট আলটিমেটলি হচ্ছে 1000 কিলোমিটার ফ্লাই করে এসে
কুয়েতে হামলা চালিয়ে আবার চলে গেছে। আমেরিকা এটাকে ট্রেস করতে পারেনি, এটাকে ধরতে পারেনি, এটাকে শুট ডাউন করতে পারেনি, কোনো কিছুই করতে পারেনি। যেখানে আমেরিকার হাতে F-35 মতো 5th জেন ফাইটার জেট এখানে মজুদ ছিল। সো আমেরিকার জন্য এটা এত বড় মানে নেগেটিভ পার্টের জন্ম দিয়েছে ইরান, যেটা আমেরিকা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে তাদের দিকে এভাবে চোখ তুলে কেউ তাকাতেও পারেনি। তাদের কোনো বেজে কোনো ফাইটার জেট দিয়ে কেউ কোনোদিন অ্যাটাক করেনি, সেটা ইরান করেছে ফার্স্ট টাইম। এবং ইরান দেখিয়েছে আমেরিকা যে মিথ্যা একটা প্রোপাগান্ডা বাজারে ছাড়িয়েছে যে তারা ইরানের এয়ারফোর্স ডিস্ট্রয় করে দিয়েছে, নেভাল এসেট ডিস্ট্রয় করে দিয়েছে, গ্রাউন্ড এটাকের কোনো ক্যাপাবিলিটি তারা রাখেনি, মিসাইল প্রোগ্রাম পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দিয়েছে, তার কোনো কিছুই আসলে বাস্তবে হয়নি। সো মানে কয়েকটা দিক থেকে আমেরিকার ইমেজ, ডোনাল্ড ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ইমেজ এবং আমেরিকার এন্টায়ার ওয়ার মেশিন এতটাই ডিস্ট্রয়েড হয়েছে, এটাকে পুনরুদ্ধার করা খুব জরুরি। এবং হতে পারে এই অ্যাটাম মানে অ্যাসাসিনেশন অ্যাটাম তার একটা পার্ট। অ্যাট দ্য সেম টাইম ইসরায়েলের সাথে আমেরিকার যে কোলাবোরেশন ছিল সেটা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং আমেরিকান ইউনিলেটারাল সিজফায়ার যেটা তারা লেবাননের সাথে করেছে, সেটা আলটিমেটলি হচ্ছে ইসরায়েল মানছে না। গতকালকে নেতানিয়াহু সরাসরি তার ফোর্সকে নির্দেশ দিয়েছে হিজবুল্লাহর যত ধরনের ইনস্টলেশন রয়েছে এবং হিজবুল্লাহর যত ধরনের স্ট্রং হোল্ড রয়েছে তার প্রত্যেকটাতে বম্বিং করার জন্য। ইভেন একটা সিজফায়ার চলছে এই অবস্থায়। দ্যাট মিনস হচ্ছে নেতানিয়াহু ইসরায়েলি অথরিটি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে মানছে না, যেখানে আপনি ইকুয়েশন মেলাতে পারেন আসলে কি ঘটে যাচ্ছে। এবং ইসরায়েলের এই ধরনের অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট করা, এক্সিকিউট করা, আমেরিকার মাটিতে আমেরিকানদের হত্যা করার রেকর্ড অনেক বড়, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। সো থিংস ইজ ক্লিয়ার যে আসলে কোথায় কী ঘটছে। অ্যান্ড লাস্ট পার্টে এসে আপনি এটা জানতে পারেন যে ইউএই এখন পর্যন্ত ফাইনালি সিরিয়াস আকারের ওয়ার প্ল্যান হাতে নিয়েছে এবং ইউএইর এখন পর্যন্ত 379টা আমেরিকান সুপার ক্রিটিক্যাল মিলিটারি হার্ডওয়্যার ইনস্টলেশন মূলত লাস্ট সিজফায়ারের পরে ইউএইতে তারা ইনস্টল করেছে, যেখানে মিসাইল, তারপর হচ্ছে শর্ট রেঞ্জ লঞ্চার এবং এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি সব কিছু তারা এখানে নিয়ে এসেছে। যার আলটিমেট প্ল্যান মূলত হচ্ছে নেক্সট টাইম যখন ওয়ার রিজাম্পশন হবে ইউএই মূলত ইরানকে সিভিয়ার আকারের হিট করবে এবং সেই জন্য তারা এটা করে যাচ্ছে। এট দ্য সেম টাইম ইসরায়েলি মোসাদের সিরিয়াস একটা হাব এখানে অলরেডি ইনস্টলড হয়েছে এবং ইরানিয়ানরা খুব স্ট্রংলি বুঝতে পারছে যে এখানে এমন কিছু ঘটে যাচ্ছে এবং ইরানি প্রচুর স্পাই মুহূর্তে ইউএইতে মূলত তাদের কাজ চলমান রেখেছে। সো ইরানিয়ানরা সরাসরি নির্দেশ দিয়ে রেখেছে যে তাদের যে কোনো ধরনের ওয়ার রিজাম্পশন হবে ইউএইর অবস্থা খুব ভয়ঙ্কর আকার হতে যাচ্ছে। অ্যান্ড লাস্ট পার্ট, ইরানিয়ানরা এখন পর্যন্ত তাদের মানে সিকিউরিটি আরও স্ট্রং করার জন্য নেক্সট ওয়ার রিজাম্পশন হলে গ্রাউন্ড অ্যাটাক পসিবিলিটি চান্সেস হাই এবং সেখানে মূলত হচ্ছে পুরো সিকিউরিটি ফোর্স এন্টায়ার ইরানের কোস্টাল লাইন থেকে শুরু করে বর্ডার রিজনগুলোতে সাধারণ মানুষের হাতে ম্যানপেড তুলে দিয়েছে। যে ম্যানপেড মূলত কাঁধে তুলে আলটিমেট হচ্ছে ফাইটার জেটকে ফায়ার করা যায়, ট্যাঙ্ককে ফায়ার করা যায়, অথবা নিকটবর্তী কোনো আমেরিকান হার্ডওয়্যার বা অন্যান্য কোনো হার্ডওয়্যার যদি আনআইডেন্টিফাইড হয় সেটাকে শুট ডাউন করার ব্যবস্থা করা যায়। সো সেই প্ল্যান ইরান হাতে নিয়েছে। সো এখন পর্যন্ত যতটুকু দেখা গেছে যে ওয়ার রিজাম্পশন করার চান্সটা অনেক হাই এখন পর্যন্ত। যদিও আপনি দেখছেন যে আমেরিকান প্রেসিডেন্টের উপর অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট মূলত এই মুহূর্তে এন্টায়ার ওয়ার নেগেটিভ মূলত ঢাকা পড়ে যাচ্ছে। আমেরিকা যে সিরিয়াস আকারের একটা বিল্ড আপ করেছে, এয়ারক্রাফট ক্যারিয়ার, ফাইটার জেট, সাবমেরিন, গ্রাউন্ড ফোর্স এবং যত ধরনের হার্ডওয়্যার, যত ধরনের প্রয়োজন রয়েছে মিডল ইস্ট জুড়ে, এবং KC-130 একটা বিশাল বহর মূলত বেন গুরিয়ন এয়ারপোর্টে মুহূর্তে জড়ো হয়েছে, তার সব কিছু আলটিমেটলি ইন্ডিকেট করে যাচ্ছে যত পিস্টক যত কিছুই হয়ে যাক তার ভেতরে আমেরিকা মূলত রিয়েল লাইফ ওয়ারের সবচেয়ে বড় প্রিপারেশন নিয়েছে, ইভেন বিগার দেন লাস্ট ইরাক ওয়ার। আমেরিকান ইরাক ওয়ারের চেয়েও অনেক বড় আকারে একটা প্রিপারেশন নিয়েছে। অ্যান্ড এটা মিন করে যে খুব দ্রুত সময়ে আমেরিকা মূলত মিডিয়াকে ব্লাইন্ডফোল্ড করা এবং সাধারণ মানুষকে একটা বোকা বানানো এবং নেগেটিভ শিফট করার চেষ্টা করে গিয়েছে এই অ্যাসাসিনেশন অ্যাটেম্পের প্ল্যান থেকে, এবং যাতে আলটিমেটলি হচ্ছে খুব দ্রুত সময়ে ইরানে বড় ধরনের অ্যাটাকের প্ল্যান এক্সিকিউট করা হতে পারে। দ্যাটস ইট। এখন পর্যন্ত এইভাবেই বিশ্লেষণ করার মতো একটুক নিউজ আমার কাছে ছিল বা তথ্য ছিল যেটাকে আমি দেখতে পেয়েছি। বাট এর বাইরেও আরও অনেক কিছু রয়েছে যেগুলো শর্ট, আনভেরিফাইড এবং আনআইডেন্টিফাইড অনেক তথ্য, যেগুলো আসলে এই মুহূর্তে শেয়ার করা খুব
সঠিক বলে মনে হবে না, সেই জন্য সেগুলো কোনোভাবে আমি এই আলোচনায় নিয়েও আসিনি। pray for Iran, pray for Middle East অ্যান্ড অল অফ আওয়ার লেবার ফোর্স সিটিজেন্স যারা ওখানে আছে তাদের, কারণ পৃথিবীর বেশিরভাগ দেশ মূলত সেখান থেকে তাদের সিটিজেনকে ইভাকুয়েট করার জন্য নির্দেশ দিয়েছে। আমাদের গভর্নমেন্ট এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। এবং আমি আরও বেশি আশ্চর্য হবেন যে আমেরিকাতে আমাদের দুজন বাংলাদেশিকে অ্যাসাসিনেট করা হয়েছে, যাদের মরদেহ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। সেটা নিয়ে সারা পৃথিবীর গ্লোবাল মিডিয়া মূলত সিরিয়াস আকারের একটা মানে আর্টিকেল ছাপিয়ে যাচ্ছে একের পর এক আমেরিকান সিকিউরিটি ফেইলিওর নিয়ে, কিভাবে কি ঘটে যাচ্ছে এবং পিএইচডি করা স্টুডেন্ট কীভাবে হত্যার শিকার হয়েছে। কিন্তু আমাদের ফরেন মিনিস্ট্রি একটা ওয়ার্ড পর্যন্ত ইভেন সোশ্যাল মিডিয়াতে এসে লিখেনি, না কোনো নিজেদের প্যাডে কোনো কথা লিখেছে, না কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে। মিডল ইস্টে নেক্সট একটা ওয়ার রিজাম্পশন হওয়ার এত বড় জায়গা তৈরি হয়েছে, সেখানেও আমাদের ফরেন মিনিস্ট্রি পুরোপুরিভাবে নীরব। যেমনটা আমি আগে বলেছি, আমাদের এই ফরেন মিনিস্ট্রি বাংলাদেশকে সার্ভ করে না এবং স্টিল নাও বাংলাদেশকে সার্ভ করছে না। দ্যাটস ইট।